দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা দেখো নিউ সিলেবাস তোমাদের থার্ড সেমিস্টারে দেখো থাকছে ভূগোলের এই থার্ড সেমের জন্য থাকছে তোমাদের দেখো তোমরা যারা 25 এবং 26 সেশনে যারা পরীক্ষা দেবে সম্পূর্ণ নিউ সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের এই ভূগোল উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী 12 ক্লাসের জন্য দেখো আজকে কিন্তু ডে চলছে তোমাদের থার্ড সেমের জন্য ডে চলছে পঞ্চম ডে এই মানে ফিফথ ডে এই ফিফথ ডে এর মধ্যে তোমাদের ইউনিট 2 এই ইউনিট 2 এর মধ্যে তোমরা জানো তোমাদের ইউনিট 2 এর মধ্যে এমসিকিউ সব থাকবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দ্বাদশ শ্রেণী দেখো রয়েছে 25 এবং 26 সেশন উচ্চ মাধ্যমিক ভূগোল আর নিউ সিলেবাস সেম থার্ড আর রয়েছে অবশ্যই ডে কিন্তু ফিফথ ডে ইউনিট 2 চলো দেখে নেওয়া যাক প্রথম রয়েছে দেখো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন ট্রিপল স্টার দেখো উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র উপকূলের সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে নিমজ্জিত যে সমস্ত ভূমিরূপ দেখা যায় সেগুলো তার নাম কি তার নাম কিন্তু এখানে ফিয়র্ড হবে ফিয়র্ড তোমরা জানো ফিয়র্ড কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে অবঘর্ষের ক্ষয়কার্যের ফলে ইউ আকৃতির উপত্যকা গড়ে ওঠে দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ফিয়র্ড উপকূলের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি ঠিক নয় বলেছে দেখো ফিয়র্ড স্থলভাগের দিকে গভীরতা বেশি এবং সমুদ্রের দিকে কম অবশ্যই এটিও কিন্তু সঠিক তারপরে রয়েছে দেখো ফিয়র্ডের পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত এবং উপত্যকার শেষ প্রান্ত চৌকাঠের মতো হয় এটাও সঠিক এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে ফিয়র্ডের উপকূলের আকৃতি দেখো ইউ অক্ষরের মতো হয় এবং ঝুলন্ত উপত্যকার উপকূলের সঙ্গে আড়াআড়ি ভাবে অবস্থান করে এটাও সঠিক তারপরে রয়েছে দেখো তোমাদের আহ 4 উপকূলের সম্মুখে অনেক ছোট দ্বীপ বা চর সৃষ্টি হয় তার মানে উত্তর কিন্তু তোমাদের হবে সবগুলি সঠিক উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার মানে সবগুলি কিন্তু এই ফিয়র্ডের ক্ষেত্রে সঠিক এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার দেখো পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি দেখো পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম হলো আন্টার্কটিকার স্কেলটন ইনলেট ঠিক আছে আন্টার্কটিকার স্কেলটন ইনলেট হলো পৃথিবীর গভীরতম ফিয়র্ড এরপরে দেখে নাও নোটবুক তোমরা করে নাও ভিভিআই পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম ফিয়র্ড কি গ্রিনল্যান্ডের স্কোর দেখো স্কোরস স্যান্ড দেখো স্যান্ড বা স্কর্সবি সাউন্ড ঠিক আছে বা সুন্ড ঠিক আছে এরপরে রয়েছে এখন নরওয়েকে ফিয়র্ডের দেশ বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নরওয়েকে খুবই ভিভিআই কোয়েশ্চেনটি এরপরে সুইডেনকে ফিয়র্ডের দেশ বলা হয় মাথা রাখবে নরওয়েকে ফিয়র্ডের দেশ বলা হয় ফিয়র্ডের আর সুইডেনকে ফিয়ার্ডের দেশ বলা হয় দুটি কোশ্চেন কিন্তু একটু আলাদা এরপরে রয়েছে এখন তোমাদের 4 বলা হয়েছে পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে দুই ধারে যে মসৃণ এবং খাড়া ঢাল বিশিষ্ট ঢিবির সৃষ্টি হয় এগুলো তিমি মাছের পৃষ্ঠদেশের মতো দেখতে হয় একে বলা হয় কুস বা হোয়েলব্যাক ঠিক আছে কুস বা হোয়েলব্যাক অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তিমির পিঠের মতো দেখতে হয় এরপরে রয়েছে আমাদের 5 হিমবাহের সঞ্চয় কার্যের প্রকৃতি এবং সঞ্চয়ের অবস্থান অনুসারে ভূমিরূপকে কভাগে ভাগ করা যায় দুভাগে ভাগ করা যায় ঠিক আছে উচ্চ পার্বত্য অঞ্চলে এক ধরনের রয়েছে আর পর্বতের পাদদেশে এক ধরনের রয়েছে এরপরে রয়েছে এখন তোমাদের 6 ডবল স্টার হিমবাহের প্রবাহ পথে দুপাশে যে গ্রাফ রেখা অবস্থান করে তাকে কি বলে তাকে মানে পার্শ্ব গ্রাফ রেখা বলে মানে দুপাশে জমা মানেই পার্শ্ব গ্রাফ রেখা মাঝখানে জমা মানে মধ্য গ্রাফ রেখা ঠিক আছে আরো এরকম আছে তোমরা দেখে নাও সাথে বলা হচ্ছে পাশাপাশি দুটি হিমবাহের মিলনের ফলে এদের মধ্যবর্তী অঞ্চলের সন্নিহিত দুটি প্রান্ত গ্রাফ রেখা একত্রিত হয় যে গ্রাফ রেখার সৃষ্টি করে তাকে বলা হয় কিন্তু মধ্য গ্রাফ রেখা বলা হয় অঙ্কন করতে গেলে কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে এরপরে 8 রয়েছে হিমবাহের তলদেশে যে গ্রাফ রেখা সঞ্চিত হয় তাকে বলা হয় ভূমি গ্রাফ রেখা ঠিক আছে ভূমি গ্রাফ রেখা এরপরে রয়েছে তোমাদের 9 বলা হয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গ্রাফ রেখাগুলি একে অপরের উপরে অর্ধন চন্দ্রাকৃতি বিশিষ্ট সঞ্চিত হলে তখন তাকে কি বলে তখন তাকে বলা হয় রোজেন গ্রাফ রেখা অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের আর 10 রয়েছে তোমাদের দেখো ট্রিপল স্টার হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পর্বতের পাদদেশে বোল্ডার কেলে নুড়ি পলি বালি এবং কাকর দ্বারা গঠিত উল্টানো নৌকোর মতো বা ঝুড়ির মতো সারিবদ্ধভাবে যে ভূমিরূপ দেখা যায় তাকে বলা হয় ড্রামলিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর রয়েছে দেখো ড্রামলিনের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য 9 কোনটি
দেখো ড্রামলিনের বৈশিষ্ট্য নয় বলেছে, দেখো ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট, এগুলো হিমবাহের প্রবাহের দিকে লম্বালম্বি সারিবদ্ধভাবে সুসজ্জিত থাকে। এটা কিন্তু সঠিক উত্তর। সেকেন্ড দেখে নিচ্ছি হিমবাহের প্রবাহের দেখো অমসৃণ, হিমবাহের প্রবাহের দিক থেকে অমসৃণ এবং বিপরীত দিক থেকে মসৃণ, মানে হিমবাহ। দেখো এই যে রয়েছে, দেখো তার মানে হিমবাহ যদি এই দিক থেকে প্রবাহিত হয়, প্রবাহের দিক কিন্তু রয়েছে অমসৃণ এবং বিপরীত দিক কিন্তু মসৃণ রয়েছে, এটাও সঠিক। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ, একসঙ্গে অসংখ্য ড্রামলিন অবস্থান করলে তাদের মধ্যবর্তী অঞ্চলে হিমবাহের জল জমা হয়ে জলাভূমি গঠিত হয়, এটাও কিন্তু সঠিক। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এইসব দেশে কিন্তু এই ধরনের ড্রামলিন বা জলাভূমি দেখা যায়, এটাও সঠিক। তার মানে এর দৈর্ঘ্য দেখে নাও, এর দৈর্ঘ্য রয়েছে তোমাদের ১ থেকে ২ কিলোমিটার, প্রস্থ রয়েছে ৪০০ থেকে ৬০০ কিলোমিটার, আর উচ্চতা ১৫ থেকে ৩০ মিটার উচ্চতা রয়েছে। তার মানে উত্তর কিন্তু তোমাদের এখানে সবগুলোই সঠিক হবে। উত্তর কিন্তু রয়েছে, দেখো সি, সবগুলোই কিন্তু সঠিক উত্তর। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ এ বলা হয়েছে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এখানে রয়েছে আগামুখ বা এরাটিক্স বা আগামুখ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৩, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত আগামুখ বা ইরাটিকাস কথার অর্থ কি? আগন্তুক। সঠিক উত্তর ভিনদেশী, সঠিক বেরানো, সঠিক, তার মানে উপরে সবগুলি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪তে বলা হয়েছে হিমবাহ দ্বারা অবিক্ষিপ্ত একক বৃহৎ শিলাখণ্ডকে কি বলে? উত্তর কিন্তু হবে আগামুখ, অর্থাৎ বড় বড় শিলা বা বোল্ডার খণ্ড যখন নিচের দিকে নেমে আসে পাহাড়ের ঢাল বেয়ে, ঠিক আছে, এই ধরনের বড় শিলাখণ্ডগুলোকে বলা হয় আগামুখ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ১৫, ক্লে, নুড়ি, পলি, বালি, কাঁকর প্রভৃতি বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন গড়ে ওঠে কোথায়? দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার, উচ্চ পার্বত্য অঞ্চলে পর্বতের পাদদেশে হিমবাহের বহন করে আনা বিভিন্ন নুড়ি, পলি, বালি, কাঁকর প্রভৃতি দেখো জমা হয়ে একটি দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা অতি উচ্চ সংকীর্ণ বাঁধের মতো শৈলশিলার সৃষ্টি করে, একে কি বলা হয়? একে বলা হয় স্কার। দেখো একে বলা হয় স্কার। আর স্ক্যান্ডিনেভিয়া এর নাম কিন্তু স্কার রয়েছে, বানান দেখে নিও, স্কার। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে একে স্কার বলা হয়। দেখো এখানে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের জন্য থার্ড সেম লাস্ট মিনিট দেখো পিডিএফ রয়েছে, এই যে থার্ড সেম উচ্চ মাধ্যমিক ভূগোল মানে ১২ ক্লাসের জন্য, আর থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ থাকছে, ১১৫ টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে, সম্পূর্ণ থার্ড সেমিস্টারের জন্য পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের ১৭ নম্বরের কোশ্চেনে রয়েছে স্কার সম্পর্কে সঠিক নয় কোনটি? দেখো স্কার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, এটা সঠিক। আর স্কার দেখতে কিন্তু আমি বলে দিচ্ছি, দেখো আমি তোমাদের এখানে একটু চিত্র এঁকে দিচ্ছি, দেখে নাও স্কারের চিত্র। আর স্কারের চিত্র তোমরা একটু দেখে নাও। দেখো নুড়ি, পলি, বালি, কাঁকর জমা হয়ে কি করে? কাঁকর জমা হয়ে দীর্ঘ সংকীর্ণ যে আঁকাবাঁকা ভূভাগ গড়ে ওঠে, একে কিন্তু বলা হয় স্কার। ঠিক আছে, একে বলা হয় স্কার। তো এটি আঁকাবাঁকা সংকীর্ণ কয়েক কিলোমিটার বা থেকে কয়েকশো মিটার পর্যন্ত হয়, এটাও সঠিক। স্কার উভয় দিকে হ্রদ অবস্থান করে, দেখো উভয় দিকে এখানে জল জমা হয় কিন্তু উভয় দিকে, স্কারের উভয় দিকে জল জমায় কিন্তু হ্রদ গড়ে ওঠে, এটাও সঠিক। তারপরে ৪ রয়েছে এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা কিন্তু ভুল, বাকি ৩টি অপশন কিন্তু সঠিক। তার মানে বোঝা গেল এখানে কিন্তু ডি, মানে ডি ভুল, মানে এখানে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, এটা কিন্তু রয়েছে ৪ নম্বরে, এটাও কিন্তু ভুল রয়েছে, ৪ নম্বরের ৪ নম্বরে কিন্তু ভুল রয়েছে। ওকে, আর বাকি কিন্তু সবগুলো সঠিক। এরপরে রয়েছে তোমাদের ১৮ নম্বরের নুড়ি, কাঁকর, কাদা প্রভৃতি পদার্থসমূহ বহন করে এনে পর্বতের পাদদেশে সঞ্চার ফলে যে বদ্বীপের মতো ত্রিকোণাকার ভূভাগ গড়ে ওঠে, তখন থেকে কি বলা হয়? তখন থেকে কেম বলা হয়, কেম বদ্বীপ বলা হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, কেম বদ্বীপ বলা হয়। এরপরে রয়েছে তোমাদের ১৯-এ হিমবাহ উপত্যকার দুপাশে বালি, শিলাখণ্ড প্রভৃতি সঞ্চিত হয়ে সোপানের মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তখন তার নাম কি? তখন
গ্রহর নাম হলো কেম সোপান, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, কেম সোপান, কেম সোপান। এরপরে রয়েছে তোমাদের 20 তে ডবল স্টার রয়েছে, দেখো পর্বতের পাদদেশে হিমরেখার নিচে উপত্যকা হিমবাহ গলে বেরিয়ে আসা শিলাখণ্ড, নুড়ি, কাকর, বালি, কাদা প্রভৃতি স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার মতো গঠিত বিচ্ছিন্ন ভূপ্রকৃতিকে কি বলে? উত্তর কিন্তু কেম বলে। অর্থাৎ এক কথায় বলতে পারো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পর্বতের পাদদেশে যে ঢিবি বা টিলা গড়ে ওঠে, সেই টিলা বা ঢিবিকে বলা হয় কেম। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে 21-এ বলা হয়েছে কোথায়? হ্যাঁ, 21-এ বলা হয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত কেম ভূমিরূপ এর ক্ষেত্রে ভুল কোনটি? এখানে ভুল কোনটি বলেছে? দেখো কেম ত্রিকোণাকৃতি এক ধরনের ভূভাগ, কেম সোপান গঠিত হয়, এটাও সঠিক। দেখো কেমের এটি কিন্তু 10 থেকে 12 মিটার উচ্চতা বিশিষ্ট ঢিবির মতো অবস্থান করে, এটাও কিন্তু তোমাদের সঠিক। তারপর হ্রদ অঞ্চলে কেম সঞ্চিত হলে তার চারপাশে কিন্তু জল জমা হয়, এটাও সঠিক। কেম দেখো বড় বড় আগামুখ দেখা যায়, মানে কেমের মধ্যে বড় বড় আগামুখ দেখা যায়, অর্থাৎ 4 কিন্তু ভুল, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য মানে কারেক্ট আনসার, মানে এটা ভুল উত্তর। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি, দেখো তোমাদের পরে কোশ্চেন 22-এ বলা হচ্ছে অনেক সময় বহির্বিধত সমভূমির বিরাট বিরাট বরফের চাই নানা ধরনের অপেক্ষাকৃত অবক্ষেপের মধ্যে চাপা পড়ে যায়, পরে যখন ওই বরফ গলে যায় তখন সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়, একে বলা হয় কেটল, একে বলা হয় কেটল বলা হয়। আর কেটলের মধ্যে বরফের জল মানে কেটল ওই বরফ গলে গেলে গর্তগুলোকে বলা হয় কেটল, আর কেটলের মধ্যে যখন বরফগুলো গলে যায় তখন কেটল হ্রদ সৃষ্টি করে, অর্থাৎ তোমাদের এখানে রয়েছে 20 দ্য কারেক্ট আনসার। এরপরে 23-এ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বহির্বিধত সমভূমিকে আউটওয়াশ প্লেন আইসল্যান্ডে বলে। দেখো এই আউটওয়াশ প্লেন বা বহির্বিধত সমভূমি আইসল্যান্ডে বলে, কি বলে? এক কথায় বলতে পারো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে মানে আউটওয়াশ প্ল্যানকে আইসল্যান্ডে কি বলে? উত্তর কিন্তু সেন্দুর হবে, সেন্দুর, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, সেন্দুর ইজ দ্য কারেক্ট আনসার এ। এরপরে রয়েছে তোমাদের ট্রিপল স্টার 4-এ রয়েছে, 24-এ রয়েছে হিমবাহের শেষ প্রান্তে হিমবাহের গলে যাওয়া জলপ্রবাহের দ্বারা নুড়ি, পলি, বালি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে ছোট ছোট ঢিবির মতো যে ভূমিরূপ গড়ে ওঠে, তখন একে কিন্তু বলা হয় বিক্ষিপ্ত ঢিবির মতো যে গড়ে ওঠে তখন একে বলা হয় কিন্তু নব। ঠিক আছে, একে বলা হয় কিন্তু নব। ওকে, এরপরে রয়েছে তোমাদের 25-এ বলা হয়েছে বহির্বিধত সমভূমি যখন বিনুনি আকৃতি নদী বিন্যাস দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে কিন্তু ভ্যালি ট্রেন বলা হয়, অর্থাৎ এই ভ্যালি ট্রেন মানে নদী বিন্যাস, এখানে বুঝতে হবে যে আউটওয়াশ প্লেন বা বহির্বিধত সমভূমি যখন বিনুনি আকৃতির নদী বিন্যাস দ্বারা ব্যবচ্ছিন্ন তখন তাকে ভ্যালি ট্রেন বলা হয়। এরপর দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের টোটাল 25টি এখানে দিয়েছি। আর দেখো বেঙ্গল টাইগার প্রকাশনী থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই শেষ দেখো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য পিডিএফ যারা পাবে এই 7890404016 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর তোমরা এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে 9062386679। ওকে, 115 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু পুরো তোমরা এই থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে থেকে কমন পুরো পেয়ে যাবে, নতুন সিলেবাস থার্ড সেমিস্টার সম্পূর্ণ তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ, হোয়াটসঅ্যাপ বলো, ইবুক বলো, তোমরা টোটাল পেয়ে যাচ্ছ আমার এই উচ্চ মাধ্যমিক কিংবা দ্বাদশ শ্রেণীর 12 ক্লাসের ক্ষেত্রে তোমাদের ভূগোল। ওকে, আর তোমরা যেগুলো এখনো বাকি ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে এসো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।